আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি স্টক মার্কেটে ইনভেস্টের এই ব্যাপার নিয়ে কথা বলবো। আমি মূলত কথা বলবো এই স্টক মার্কেটে ইনভেস্টের জার্নিটা কেমন হয়ে থাকে। আপনি যদি একদম নতুন হয়ে থাকেন, আপনি যদি এই ব্যাপারে কিছুই না জানেন, তাইলে আপনাকে এই স্টক মার্কেটে ইনভেস্ট করার জন্য কি কি স্টেপস নেওয়া লাগবে, কি কি করা লাগবে, এই পুরা ব্যাপারটার পুরা প্রসেসটার একটা বার্ডস আই ভিউ দেওয়ার ট্রাই করবো আমি আজকের ভিডিওতে। প্র্যাকটিক্যালি কিছু দেখাবো না, জাস্ট আমি এভাবেই কথা বলবো, বাট আমি চেষ্টা করবো আপনাকে একটা পুরা ব্যাপারটার ধারণা দেওয়ার জন্য। তো মূল ভিডিওতে যাওয়ার আগে একটু ডিসক্লেমার দেওয়া লাগবে, এই ইনভেস্টিং ভিডিওগুলোতে ডিসক্লেমার দেওয়া লাগে। সো ডিসক্লেমারটা হলো গিয়ে আমি কোনো ফাইন্যান্সিয়াল এক্সপার্ট না, আমি জাস্ট একজন এন্টারটেইনার। আমি এই ভিডিওতে যা বলতেছি আপনি জাস্ট ইনফরমেশন হিসেবে নিতে পারেন। আমি আপনাকে কখনোই বলতেছি না আপনি ইনভেস্ট করেন বা ইনভেস্ট করেন না, এটা সম্পূর্ণ আপনার উপর। এই ভিডিওতে কথা বলার সময় আমি হয়তো অনেক কোম্পানির কথা বলবো, আমি কখনোই বলতেছি না আপনি ওই কোম্পানিগুলোতে ইনভেস্ট করেন। এটা জাস্ট আপনার উপর। সো আপনি আপনার টাকা কোথায় ইনভেস্ট করবেন না করবেন এটা আপনি ডিসিশন নেবেন, রিস্ক আপনার উপর। এটার জন্য আমি কোনোভাবে দায়ী থাকবো না। তো এটা হলো গিয়ে আমার ডিসক্লেমার। তো এখন মূল ভিডিওতে আসি। ওয়ারেন বাফেটের একটা কথা আমার কাছে খুব ভাল লাগছিল। এই কথাটা হলো গিয়ে, ইফ ইউ ডোন্ট ফাইন্ড এ ওয়ে টু মেক মানি ওয়াইল ইউ আর স্লিপিং, দেন ইউ উইল ওয়ার্ক আনটিল দ্য ডে ইউ ডাই। তো এই কথাটা যখন আমি ফার্স্টেই বোঝা শুরু করি, তখন আমি বুঝছিলাম যে অ্যাকচুয়ালি ইনভেস্টমেন্ট যদি আপনি করতে না পারেন, তাহলে আপনি ওয়েলথ ক্রিয়েট করতে পারবেন না। ওয়েলথ ক্রিয়েট করার জন্য ইনভেস্ট করা লাগে। তো আমি মোটামুটি গত 1-2 বছর ধরেই আমি খুঁজতেছি যে কোথায় ইনভেস্ট করতে পারি আমি। অ্যান্ড স্যাডলি বাংলাদেশের ভেতরে ইনভেস্ট করার অপশনগুলো খুবই কম, বেশি একটা নাই। স্পেশালি যদি আপনি হালাল ইনভেস্ট খোঁজেন যেখানে ইন্টারেস্টের ব্যাপার নাই, সো সেই ক্ষেত্রে তো একদমই অপশন খুব কম। একটা ভালো অপশন হলো গিয়ে রিয়েল এস্টেটে ইনভেস্ট করা, বাট ওইটার জন্য খুব হাই ক্যাপিটাল লাগে, যেটা ম্যাক্সিমামেরই থাকে না শুরুর দিকে। তো আমার কাছে যেটা মনে হয়েছে ভায়াবল অপশন, সেটা হলো গিয়ে স্টক মার্কেটে ইনভেস্ট করা। তো এই স্টক মার্কেটে ইনভেস্ট করতে হলে আমি কি কি করছিলাম, এই পার্সোনাল স্টোরিটা একটু আপনাদের সাথে আমি আগে শেয়ার করব। তো আমি ফার্স্টে যখন ঠিক করে আমি স্টক মার্কেটে ইনভেস্ট করব, তখন আমি একটু ফার্স্টে আমি খোঁজ করছিলাম যে আমি তো এটার ব্যাপারে কিছুই জানতাম না, কেমন কি করে, আই হ্যাড নো আইডিয়া অ্যাট অল। তো আমার একটা স্বভাব হলো গিয়ে একটা কিছু করার আগে যদি আমি ব্যাপারটা নিয়ে না জানি, ওইটা নিয়ে আমি পড়াশোনা করি, ওইটা নিয়ে না জেনে আমি আগাই না। মানে এটাই হলো গিয়ে আমার একটা স্বভাব আর কি বলা যায়। সো আমি যেটা করি সেটা হলো গিয়ে, আমার ফ্রেন্ড লিস্টে আমার একজন আপু ছিলেন। তো উনি স্টক মার্কেটে ইনভেস্ট করতেন, আমি ওনার সাথে কথা বলি। তো উনি আমাকে কিছু আইডিয়া দেয়, লাইক বিও অ্যাকাউন্ট খোলা লাগে, একটা একটা স্টকের উপর ইনভেস্ট করার আগে তার ইপিএস দেখা লাগে। তো তখন আমি এগুলোর মানে কি কিছুই জানতাম না, কিসের বিও অ্যাকাউন্ট কিসের ইপিএস আমি কিছুই বুঝি না। তো আমি আপুকে বললাম যে আপু, আমি তো এগুলো কিছুই বুঝি না, আমার আগে একটু শেখা দরকার, আপনি আমাকে কিছু রিসোর্স দেন যেখান থেকে আমি শিখতে পারি। তো তখন উনি আমাকে কয়েকটা চ্যানেলের নাম বলেন। এর মধ্যে একটা চ্যানেল আছে সি এ রচনা পান্ডে, সম্ভবত এটাই চ্যানেলটার নাম। উনি ইন্ডিয়ান একজন ট্রেডার বা ইনভেস্টর, ইন্ডিয়ান সিএ বলা যায়। তো ওনার এই চ্যানেলে অনেক ভিডিও আছে স্টক মার্কেটে নিয়ে, তারপর স্পেশাল একটা প্লে লিস্ট আছে, ওটা হলো গিয়ে ইন বেসিক্স নিয়ে, স্টক মার্কেট ইনভেস্টের একদম বেসিক্স। তো ওই প্লে লিস্টটা দেখে অ্যাকচুয়ালি আমি শেখা শুরু করি জিনিসগুলো কি, বিভিন্ন টার্মের মানে কি, বিও কি, ইপিএস কি, পিই রেশিও কি, এই জিনিসগুলো আস্তে আস্তে আমি শেখা শুরু করি। তো ওই চ্যানেলের ওই ভিডিও সিরিজগুলো আমার কাছে মানে আমার খুবই হেল্প করছিল আমাকে। ইভেন আমি তার ওই বেসিক্সের ভিডিও প্লেলিস্টটা দেখি পুরাটা। ওইটার লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, যদি আপনারা কেউ চান তাহলে দেখতে পারেন। এবং এরপর ওনার কিছু কোর্স আছে এই স্টক মার্কেটে নিয়ে, আমি ওই কোর্সগুলো করি। সম্পূর্ণ করা হয়নি, বাট যথেষ্ট বেসিক্সগুলো ক্লিয়ার করার জন্য যতদূর করা দরকার আমি করি। সো ওইসব করার পর আমি আস্তে আস্তে বোঝা শুরু করি যে স্টক মার্কেটের বিষয়টা কি না কি এইসব। এছাড়াও আরেকটা চ্যানেল আছে স্টক অ্যানালাইসিস উইথ কবির, ওইটা বাংলাদেশে একটা চ্যানেল। ওইটাও আমাকে অনেক হেল্প করছে এই বিভিন্ন ধরনের টেকনিক্যাল জিনিস বোঝার জন্য, বা একটা স্টকের ভ্যালুয়েশন কিভাবে করতে হয় এগুলো শেখার জন্য। তো ওই স্টেপসগুলো ছিল আমার জন্য লার্নিং পিরিয়ড। আমি প্রথম 2-3 মাস টানা শিখছি এই জিনিসগুলা। শেখার পর আমি ইনভেস্টিং এর দিকে আগাই। তো এটা হলো গিয়ে আপনাদের যেটা আমি বলতেছি ফার্স্ট স্টেপ, যদি আপনারা স্টক
স্টক মার্কেট বা যেখানে ইনভেস্ট করতে চান না কেন, ফার্স্ট স্টেপ হলো কি আপনাকে শিখতে হবে ওই দুনিয়াটা সম্পর্কে, ওই দুনিয়াটা কেমনে কাজ করে, ওই দুনিয়াটার ল্যাঙ্গুয়েজ কি, ওরা কিভাবে কথা বলে, কি কি টার্ম ইউজ করে, ওই টার্মগুলো আপনাদের জানা লাগবে। ইনভেস্টিং এর অনেক টার্ম আছে, ওই টার্মগুলো সম্পর্কে সলিড আইডিয়া থাকা লাগবে। যখন ওগুলো আপনি ভালোভাবে বুঝবেন, তখন আপনি ওই দুনিয়াতে ঢুকে ওই দুনিয়ার মানুষের সাথে কথা বলতে পারবেন। লাইক আমি যদি এখন জাপানে যাই, আমি বাংলা বা ইংলিশ ইউজ করে তাদের সাথে আমি কমিউনিকেট করতে পারবো না। আমাকে জাপানিজ ল্যাঙ্গুয়েজ শেখা লাগবে, অ্যাটলিস্ট বেসিক্স শেখা লাগবে, যাতে আমি তাদের সাথে কথা বলে আমি কি জানতে চাচ্ছি বা আমি কি করতে চাচ্ছি এটা বুঝতে পারি। ইনভেস্টিংয়েও একটা আলাদা ল্যাঙ্গুয়েজ, একটা আলাদা টেরিটরি। ওই জায়গায় যাওয়ার জন্য আপনার ওইটার ল্যাঙ্গুয়েজটা বোঝা লাগবে। সো ফার্স্ট স্টেপ ইজ আপনাকে আগে শেখা লাগবে জিনিসটা কিভাবে কাজ করে, দুনিয়াটা কিভাবে কাজ করে। আচ্ছা, তো এখন আপনি সবকিছু শিখলেন, আমিও শিখলাম, এরপর আমি কি করব? তখন ধরেন আমার কাছে 5,000 টাকা আছে। এখন আমি চাচ্ছি উদাহরণস্বরূপ গ্রামীণ ফোনের শেয়ার কিনতে। তো আমি তো এমন করতে পারবো না যে আমি 5,000 টাকা নিয়ে আমি মতিঝিলে গেলাম গ্রামীণ ফোনের অফিসে বা গুলশানে গেলাম গ্রামীণ ফোনের অফিসে, ওইখানে গিয়ে আমি তাদেরকে বললাম যে আমি তোমার স্টক কিনবো। এখন ব্যাপারটা তো এইভাবে কাজ করে না, এটার একটা সিস্টেমেটিক ওয়ে আছে। আপনি কোনো একটা কোম্পানির শেয়ার কেনার জন্য ডাইরেক্ট ওই কোম্পানির কাছে যাইতে পারবেন না যে এখন আমাকে তুমি শেয়ার দাও, আমি কিনবো, আমার কাছে টাকা আছে। তো আপনাকে যেটা করতে হবে, আপনাকে একটা ব্রোকারেজ হাউসের কাছে যাওয়া লাগবে। ব্রোকারেজ হাউসগুলো কি? ওগুলো হলো গিয়ে ছোট ছোট কোম্পানি, মানে মানে আলাদা আলাদা কোম্পানি, এরকম অনেক কোম্পানি আছে। এই কোম্পানিগুলোকে বলা হয় ব্রোকারেজ হাউস। তারা কি করে? তারা আপনার টাকাটা নিয়ে আপনি যে কোম্পানির শেয়ার কিনতে চান সেই কোম্পানির শেয়ার তারা কিনবে, অথবা আপনি যে কোম্পানির শেয়ার সেল করতে চান সেগুলো তারা সেল করবে। এই শেয়ার কেনা বেচার যে জায়গাগুলা, যে কোম্পানিগুলোর কাছে যাওয়া লাগে শেয়ার কেনা বেচা করার জন্য, ওইগুলোকে বলা হয় ব্রোকারেজ হাউস। ঠিক আছে? আমি খুব সিম্পল করে বলতেছি, আমি কোনো টেকনিক্যাল টার্মসে যাচ্ছি না। তো ধরেন গ্রামীণ ফোন আছে, এটা হলো একটা গ্রামীণ ফোন। ঠিক আছে? এখন আমি গ্রামীণ ফোনের শেয়ার কিনবো। তো আমাকে কি করা লাগবে? আমাকে একটা ব্রোকারেজ হাউসের কাছে যাওয়া লাগবে। এই ব্রোকারেজ হাউসের কাছে যেয়ে বলবো, ভাই আমি গ্রামীণ ফোনের শেয়ার এখন কিনতে চাই, তুমি এখন এই না 5,000 টাকা, তুমি আমাকে গ্রামীণ ফোনের শেয়ার কিনে দাও। তখন আপনার কাছে 5,000 টাকা নিয়ে এই ব্রোকারেজ হাউস গিয়ে এই গ্রামীণ ফোনকে বলবে তোমার শেয়ার দিতে। তখন গ্রামীণ ফোন তাকে শেয়ার দিবে, শেয়ারগুলো আপনার নামে তখন অ্যাসাইন্ড হয়ে যাবে। মানে এই শেয়ার কেনা বেচা করার যে হোল প্রসেসটা, এই জিনিসটা হয় একটা ব্রোকারেজ হাউসের থ্রুতে। এরকম অনেক ব্রোকারেজ হাউস আছে বাংলাদেশে, আপনার যেটা পছন্দ সেরকম একটা ব্রোকারেজ হাউস নেবেন। ভিডিওর একটু পরে আমি বলবো যে কি কি ব্যাপার একটু খেয়াল রাখা লাগে ব্রোকারেজ হাউস ওইটা মানে সিলেক্ট করার টাইমে। তো আমি ফার্স্টে একটা ব্রোকারেজ হাউসের কাছে গেলাম, আমি গিয়েছিলাম মিডওয়ে সিকিউরিটিজ লিমিটেড, ওইটার কাছে। আপনাদের এটা নিতে হবে এমন কোনো কথা নেই, আপনাদের যাকে ভাল লাগে, যে ব্রোকারেজ হাউসকে ভাল লাগে, যে ব্রোকারেজ হাউসে আপনি সবচেয়ে বেশি কনভিনিয়েন্স ফিল করেন, আপনি ওইটাতে যাবেন। আমারটাই যেতে হবে এমন কোনো কথা নেই। তো ব্রোকারেজ হাউসের কাছে আপনি গেলেন, এখন গিয়ে বললেই তো হবে না যে আমি আমি তোমার কাছে আসছি, এখন তুমি আমাকে গ্রামীণ ফোনের শেয়ার কিনে দাও। এমনি হয় না, আপনাকে তাদের কাছে গিয়ে অ্যাকাউন্ট খোলা লাগবে। এই যে ব্রোকারেজ হাউসের কাছে গিয়ে আমরা একটা অ্যাকাউন্ট খুলি, এটাকে বলা হয় বিও অ্যাকাউন্ট বা বেনিফিশিয়ারি ওনার অ্যাকাউন্ট। বিও অ্যাকাউন্টটা অনেকটা ব্যাংক অ্যাকাউন্টের মতো, বাট এই বিও অ্যাকাউন্টটা থাকে শেয়ারের জন্য। নর্মাল ব্যাংক অ্যাকাউন্টে আমরা কি করি? একটা নর্মাল ব্যাংক অ্যাকাউন্টে গিয়ে আমরা টাকা পয়সা সেভ করি, দরকার পড়লে এখান থেকে টাকা উঠাই নিয়ে আসি, মানে নর্মাল ব্যাংক অ্যাকাউন্টটা আমার টাকা পয়সা রিজার্ভ করে রাখে, এটা সংরক্ষণ করে রাখে। একটা বিও অ্যাকাউন্টও আপনার টাকা পয়সা রাখবে, বাট ওই টাকা পয়সাটা হবে জাস্ট শেয়ার কেনা বেচার জন্য, অন্য কোনো কিছু না। সো আমি যদি এখন গ্রামীণ ফোনের 5,000 টাকার শেয়ার কিনতে চাই, ফার্স্টে আমাকে ব্রোকারেজ হাউসে যাওয়া লাগবে। ব্রোকারেজ হাউসে গিয়ে তাদের এখানে একটা বিও অ্যাকাউন্ট খোলা লাগবে। বিও অ্যাকাউন্ট খুলে এই যে আমি 5,000 টাকার শেয়ার কিনতে চাই, এই 5,000 টাকা আমাকে আগে বিও অ্যাকাউন্টে রাখতে হবে, আমি বিও অ্যাকাউন্টে ডিপোজিট করব। ওই বিও অ্যাকাউন্টে ডিপোজিট করার পর এরপর ওই টাকাটা দিয়ে আমি গ্রামীণ ফোন বা যে কোনো কিছু, যে কোনো কোম্পানির শেয়ার আমি কিনতে পারবো। সো ব্রোকারেজ হাউসে গিয়ে আমাকে বিও অ্যাকাউন্টটা খোলা লাগবে। তো এখন এই বিও অ্যাকাউন্টটা যে আছে এটা খোলার জন্য কি কি লাগে, এটার জন্য মূলত আপনার আম, আমি এক্স্যাক্টলি আমার মনে নেই কি কি লাগে। আপনার এনআইডির ফটোকপি লাগবে, আপনার 2 কপি পাসপোর্ট সাইজ ছবি লাগবে,
আপনার নমিনির এনআইডির ফটোকপি লাগবে, এরকম কয়েকটা জিনিস লাগে, বেসিক্স লিগ্যাল ডকুমেন্টগুলো লাগে। এছাড়াও আপনার একটা নর্মাল ব্যাংক অ্যাকাউন্টও থাকা লাগবে। তার মানে আপনার বিও অ্যাকাউন্টটা আপনার একটা নর্মাল ব্যাংক অ্যাকাউন্টের সাথে সবসময় কানেক্টেড থাকে। নর্মাল ব্যাংক অ্যাকাউন্ট মানে যেগুলো আমাদের নর্মালি আছে, ধরেন রাজবাংলা ব্যাংকের অ্যাকাউন্ট বা অন্য যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট, সিটি ব্যাংকের অ্যাকাউন্ট, যেটাই হয়তো হোক না কেন, একটা নর্মাল ব্যাংকের সাথে আপনার বিও ব্যাংক অ্যাকাউন্টটা সবসময় কানেক্টেড থাকবে। তো এটা কেন কানেক্টেড থাকে এটা আমি পরে বলবো, বাট এটা আপনার সাথে সবসময় কানেক্টেড থাকা লাগে। তো এখন আপনি শেয়ার মার্কেট নিয়ে শিখলেন, এরপর আপনি একটা ব্রোকারেজ হাউসে গেলেন। ব্রোকারেজ হাউসে গিয়ে আপনি তাদের এখানে একটা বিও অ্যাকাউন্ট খুললেন। এই বিও অ্যাকাউন্টের থ্রুতে এই বিও অ্যাকাউন্টে টাকা রেখে পরে আপনি শেয়ার কিনতে পারবেন। তো সব কিছু করলেন, বিও অ্যাকাউন্টও খোলা হলো। তো এরপর আপনি অ্যাকচুয়ালি গিয়ে শেয়ার কেনা বেচা করতে পারবেন। তো এই পর্যায়ে এখন আমি একটু বলে নিই ব্রোকারেজ হাউস সিলেক্ট করার সময় কি কি খেয়াল রাখা লাগে। তো আপনি যে ব্রোকারেজ হাউস সিলেক্ট করবেন, আপনার হয়ে যে তারা বিভিন্ন কোম্পানির শেয়ার কিনে বেচে দিবে, এতে তাদের লাভ কি, তাদের ইনসেন্টিভটা কি? তাদের লাভ হলো গিয়ে আপনি যখনই কোনো শেয়ার কিনবেন বা বেচবেন, এগুলোকে আমরা ট্রানজ্যাকশন বলি। তো প্রতি ট্রানজ্যাকশনে তারা একটা ফি নেয়। এই ফিটা ব্রোকারেজ হাউস টু ব্রোকারেজ হাউস ভ্যারি করে। নর্মালি 0.3 থেকে 0.4% দিকে থাকে, এর চেয়ে কমও হতে পারে, এর চেয়ে বেশিও হতে পারে। তো ব্রোকারেজ হাউস সিলেক্ট করার আগে আপনাকে দেখা লাগবে তাদের ফিটা কীরকম। আরও কিছু ব্যাপার দেখা লাগে যে তারা কীরকম সুযোগ সুবিধা আপনাকে দিচ্ছে। আমার ক্ষেত্রে ধরেন, আমার জন্য এমন একটা ব্রোকারেজ হাউস লাগতো যারা অনলাইনে সব সুযোগ সুবিধা দেয়। কারণ আমি ফিজিক্যালি তাদের অফিসে গিয়ে শেয়ার কিনবো, এটা আমার জন্য খুব হ্যাকটিক একটা ব্যাপার, আমার এত সময় নাই। আমার দরকার অনলাইন সুযোগ সুবিধা, জাস্ট অনলাইনে আমি নক করে যাতে সব কিছু করতে পারি। তো আমার জন্য এই জিনিসটা খুব দরকার ছিল। সো আমি এমন একটা ব্রোকারেজ হাউস সিলেক্ট করছি যারা আমাকে অনলাইন সুযোগ সুবিধাগুলো দিবে। তো আপনি কমিশন স্ট্রাকচার দেখলেন যে কীরকম সুযোগ সুবিধা তারা আপনাকে দেয়। এরপর আপনি আপনার সুযোগ সুবিধা মতো যে ব্রোকারেজ হাউসটা সবচেয়ে ভালো লাগে সেটা আপনি সিলেক্ট করবেন। পার্সোনালি আমার ক্ষেত্রে আমি মিডওয়ে কেন সিলেক্ট করছি একটু বলি। মিডওয়েতে শেয়ার কেনার জন্য আমাকে আমার অনেকগুলা ওয়ে আছে শেয়ার কেনার। আমি চাইলে তাদেরকে ফোনে করতে পারি, চাইলে তাদেরকে আমি মেসেঞ্জারে মেসেজ করতে পারি, আমি ইমেল করতে পারি, যে কোনো ওয়েতে তাদের সাথে আমি কন্ট্যাক্ট করতে পারি এবং তখনই তারা আমার শেয়ারটা কিনে দিবে বা বেচে দিবে। খুব সুইফট ফাস্ট একটা ট্রানজ্যাকশন হয় বা সব কিছু হয়। আর মিডওয়ে প্রতিদিন শেষে আমাকে একটা ইমেইল দেয় আমার অ্যাকাউন্টের বর্তমান কি অবস্থা, কত টাকা আছে, কত টাকা শেয়ার কিনছি, আমি কি লাভ করতেছি না ক্ষতি করতেছি, সব কিছু প্রত্যেক দিন ইমেইল দিয়ে সে আমাকে জানায় দেয়। তো এইসব কিছু সুযোগ সুবিধা, এগুলা যে খালি মিডওয়ে দিয়ে এরকম না, আর অনেক ব্রোকারেজ হাউস আছে আমি যেটা বললাম। আপনার যাকে ভাল লাগে তার কাছে গিয়ে আপনি কিনবেন। সো আমি এই মিডওয়ে সিকিউরিটিসের সাথে গিয়েছিলাম। আচ্ছা, তাইলে এখন আপনি শেয়ার মার্কেট নিয়ে শিখলেন। শেয়ার মার্কেট নিয়ে শেখার পর আপনি একটা ব্রোকারেজ হাউস সিলেক্ট করলেন, ওইখানে আপনি একটা বিও অ্যাকাউন্ট খুললেন, সব কিছু হয়ে গেছে। এখন আপনি শেয়ার কিনবেন। শেয়ারটা কিনবেন কেমনে? তো ফার্স্টে আপনি আপনার বিও অ্যাকাউন্টে কিছু টাকা ডিপোজিট করবেন, যত টাকার শেয়ার আপনি কিনতে চান। ধরে নিলাম আমি 5,000 টাকা ডিপোজিট করলাম। তো এই 5,000 টাকা ডিপোজিট করার পর শেয়ার কেনার কয়েকটা ওয়ে আছে। আগেরকার দিনে যেটা হইতো, আপনার 20th সেঞ্চুরিতে যেটা হইতো মেইনলি, সেটা হলো গিয়ে মানুষজন ফিজিক্যালি স্টক এক্সচেঞ্জে যেত। স্টক এক্সচেঞ্জে গিয়ে বিভিন্ন কোম্পানির শেয়ারের রেট দেখে তখনই কিনে ফেলেতো। তো ওইসব তো এখন আমাদের আর করা লাগে না, এখন আমাদের হাতে অনেক অপশন আছে। ফার্স্ট অপশন হলো গিয়ে আপনি চাইলে আপনার এটা ব্রোকারেজ হাউস টু ব্রোকারেজ হাউস ডিফার করতে পারে, বাট নর্মালি এগুলো সব ব্রোকারেজ হাউসে এখানে অফার করে। তো ফার্স্ট অপশন হলো কি আপনি চাইলে তাদেরকে ফোন দিতে পারেন। ফোন দিয়ে তাদের সাথে কথা বলে বলবেন যে আমি এখন এই শেয়ারটা কিনবো। সো তারা এখন এটা কিনে দিবে, বা আপনি বলতে পারেন আমি এখন এই শেয়ারটা সেল করব, তারা সেটাও করে দিবে তৎক্ষণাৎ। ফোনে অর্ডার করা যায়। আরেকটা ওয়ে হলো কি আপনি তাদেরকে ইমেইল দিতে পারেন, অথবা আপনি তাদেরকে মেসেঞ্জারে নক করতে পারেন। তো এরকম অনেকগুলো ওয়ে থাকে, যেটা আপনার ইচ্ছা সেভাবে তাদেরকে নক করবেন, নক করে বলবেন যে আমি এমুক, এটা হলো গিয়ে আমার কোড, মানে প্রত্যেক ব্রোকারেজ হাউস তাদের ক্লায়েন্টকে একটা করে কোড দেয়, ইউনিক কোড, যেটা দিয়ে ক্লায়েন্টকে তারা বুঝতে পারে, তাদের আইডেন্টিফাই করতে পারে। তো আপনার কোডটা দিয়ে আপনি বলবেন যে আমি এই শেয়ারটা কিনতে চাই, আমি এত টাকার শেয়ার কিনতে চাই, সব বলবেন, তারা তখনই করে দিবে আপনাকে। আর আরেকটা ওয়ে আছে, সেটা হলো গিয়ে ডিএসসি, ঢাকা স্টক এক্সচেঞ্জের মোবাইল অ্যাপ ব্যবহার করা, স্মার্টফোন অ্যাপটা ব্যবহার করা, ওইটা দিয়ে করা। বাট ওইটা আমি করতে রেকমেন্ড করব না। এই অ্যাপটা খুবই খুবই বাজে একটা অ্যাপ। আমার মোবাইলে আমি ইনস্টল করার সাথে সাথেই ক্র্যাশ খাইছে।
এবং যতবার আমি ইউজ করতে চাইছি ততবার এটা ক্র্যাশ খাইছে। সো এখন পর্যন্ত ওই অ্যাপটা ইউজ করার পর্যায়ে নাই আমার মনে হয়, আমার মতে। সো আমি রেকমেন্ড করব না। আমি রেকমেন্ড করব অন্যান্য যে ওয়েগুলো আমি বললাম সেভাবে আপনি শেয়ার কিনতে পারেন বা শেয়ার আপনি সেল করতে পারেন। তো আপনি এভাবে শেয়ার কিনবেন, শেয়ার সেল করবেন। যখন আপনি শেয়ার কিনবেন তখন এই বিও অ্যাকাউন্টে টাকা খরচ হয়ে আপনি শেয়ারটা কিনতেছেন। আবার শেয়ার সেল করলে যেই টাকায় সেল করবেন ওই সেলের টাকাটা আপনার আবার বিও অ্যাকাউন্টে এসে পড়লো। তো আমি ভিডিওর শুরুতে বলছিলাম বিও অ্যাকাউন্টের সাথে একটা নর্মাল ব্যাংক অ্যাকাউন্ট অ্যাটাচ থাকা লাগে। এটার কারণ কি? আপনার বিও অ্যাকাউন্টের টাকাটা যখন আপনি মনে করেন 5,000 টাকা দিয়ে আপনি গ্রামীণ ফোনের 10টা শেয়ার কিনছিলেন, এখন ওই শেয়ারগুলোর দাম হয়ে গেছে, কথার কথা ধরেন 600 টাকা। জাস্ট এক্সাম্পল দিচ্ছি। তো এখন আপনি ওই সবগুলো শেয়ার 6,000 টাকাতে আপনি বেচতে পারবেন, আপনার 1,000 টাকা লাভ হয়েছে। তো আপনি সেল করার পর ওই 6,000 টাকা তো আপনার বিও অ্যাকাউন্টে এসে পড়লো। তো এই বিও অ্যাকাউন্টের টাকা তো আপনি ইউজ করতে পারবেন না ডাইরেক্ট, মানে উইথড্র করবো আমি এটিএম কার্ডে গিয়ে উইথড্র করবো এরকম তো না। তখন কি করা লাগে, বিও বিও অ্যাকাউন্টের টাকাটা যদি আপনি আপনার ব্রোকারেজ হাউসকে বলেন তখন এই টাকাটা তারা আপনার নর্মাল ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিবে বা উইথড্র করে দিবে। উইথড্র করার পর ওই ব্যাংক অ্যাকাউন্ট থেকে আপনি নর্মালি যেভাবে টাকা ইউজ করেন সেভাবে আপনি এটিএম বুথ থেকে বা যেভাবে ইচ্ছা টাকা উইথড্র করে ইউজ করতে পারবেন। এই কারণে বিও অ্যাকাউন্টের সাথে আমরা একটা নর্মাল ব্যাংক অ্যাকাউন্ট সবসময় অ্যাটাচ করে রাখি। আরও কিছু কারণ আছে, লাইক যেসব কোম্পানি ডিভিডেন্ড দেয়, ডিভিডেন্ড হলো গিয়ে একটা কোম্পানি টোটাল যত প্রফিট করছে এক বছরে বা তাদের ফিসকাল ইয়ারে, ধরেন কোম্পানি এক্স তারা টোটাল 100 টাকার প্রফিট করছে পুরা বছরে, তাদের সব খরচ টরচ হওয়ার পর তারা 100 টাকার প্রফিট করছে। তো ওই কোম্পানির যারা এখন বোর্ড অফ ডিরেক্টর তারা চিন্তা করলো এই যে আমরা 100 টাকা প্রফিট করছি এর মধ্যে থেকে 70 টাকা আমরা আমাদের যত শেয়ার হোল্ডার আছে সবার মধ্যে এটা ভাগ করে দিব। এই যে 70 টাকা তারা সবার মধ্যে ভাগ করে দিচ্ছে শেয়ার হোল্ডারদের মধ্যে, এটাকে বলা হয় ডিভিডেন্ড দেওয়া। কোম্পানির প্রফিটের একটা অংশ সব শেয়ার হোল্ডারদের মধ্যে বন্টন করে দেওয়াটা হলো ডিভিডেন্ড দেওয়া। তো একটা কোম্পানি যখন আপনাকে ডিভিডেন্ড দিবে, সব কোম্পানি কিন্তু দেয় না, ডিভিডেন্ডের মধ্যে ভাগ আছে, ক্যাশ ডিভিডেন্ড আছে, স্টক ডিভিডেন্ড আছে, এগুলো নিয়ে আমরা পরে কথা বলবো কখনো। তো একটা কোম্পানি যখন আপনাকে ক্যাশ ডিভিডেন্ড দিবে ওই টাকাটা কিন্তু ডাইরেক্ট আপনার যে নর্মাল ব্যাংক অ্যাকাউন্ট সেখানে এসে পড়ে। তো এইসব কিছু কারণে আমরা একটা নর্মাল ব্যাংক অ্যাকাউন্ট বিও অ্যাকাউন্টের সাথে সবসময় যুক্ত থাকা লাগবে। তো এই হলো গিয়ে শেয়ার মার্কেটে ইনভেস্ট করার প্র্যাকটিক্যাল স্টেপসগুলো। শুরু হয় শেয়ার মার্কেটে কি ব্যাপারটা, কি কেন ইনভেস্ট করে এগুলো শেখা নিয়ে। শেখার পর আপনি একটা ব্রোকারেজ হাউসে যাবেন। ব্রোকারেজ হাউসে গিয়ে আপনার যেসব ক্রাইটেরিয়া আছে ওগুলো মেনটেন করে এমন একটা ভালো ব্রোকার হাউস আপনি সিলেক্ট করবেন। ওইখানে গিয়ে বিও অ্যাকাউন্ট খুলবেন, বিও অ্যাকাউন্টে টাকা ডিপোজিট করবেন, ওই টাকা দিয়ে আপনি শেয়ার কিনবেন, বেচবেন, যা ইচ্ছা তা করবেন। এই মতো মূলত স্টক মার্কেট বা শেয়ার মার্কেটে ইনভেস্ট করার স্টেপসগুলো। আশা করি আমি একটা বেসিক বার্ডস আই ওভারভিউ দিতে পারছি আপনাদেরকে। অ্যান্ড আশা করি ভিডিওটা দেখে আপনারা কিছু শিখতে পারছেন। যদি ভালো লাগে শেয়ার করতে পারেন ভিডিওটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।